হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমাদের আলোচনার বিষয় মাধ্যমিকের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নীল বিদ্রোহ। এখান থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স খুবই বেশি, সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখো। নীল বিদ্রোহ কেন হয়েছিল তার জন্য আগে আমাদের নীল বিদ্রোহের পটভূমি জানতে হবে। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের অগ্রগতির জন্য প্রচুর নীলের চাহিদা বৃদ্ধি পায়, কারণ জামা কাপড় রং করতে নীলের প্রয়োজন ছিল। কিন্তু সেখানে তো নীল চাষ করার কোনো পরিবেশ ছিল না। তখন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার ছিল। তারা ভারতীয় কৃষকদের নীল চাষ করতে বাধ্য করে, তাদের উপর অত্যাচার করে এবং নীল চাষ করায়, যাতে তারা সেই নীলটি ইংল্যান্ডে রপ্তানি করতে পারে। এই অত্যাচারের ফলে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং এই ক্ষোভই আস্তে আস্তে বহিষ্কৃত হয় বিদ্রোহে। এই ছিল নীল বিদ্রোহের পটভূমি। এবার জানি আমরা নীল বিদ্রোহের কারণ সম্পর্কে। নীল বিদ্রোহের কারণের মধ্যে অন্যতম হলো নীল চাষের প্রণালী। নীল চাষের প্রথম পদ্ধতি হলো এলাকা ভিত্তিক। এখানে এলাকা ভিত্তিক চাষ বলতে কি হলো, নীলকররা নিজেদের জমিতে, যদিও সেটা তাদের নিজেদের জমি ছিল না, যেগুলো জমি দখল, ওই জমিতে বাইরের থেকে শ্রমিক আনিয়ে চাষ করা। দ্বিতীয়টা হলো বে এলাকা ভিত্তিক। এখানে নীলকররা কৃষকদের জমিতে তাদের কিছু একটা অ্যামাউন্ট দিয়ে দিত, সেই অ্যামাউন্টের বদলে কৃষকদের চাষে বাধ্য করা হতো। সেখানে গরু, বাছুর, কীটনাশক, বীজ সবই কৃষককে দিতে হবে। দ্বিতীয় হলো দাদনী প্রথা। দাদনী প্রথা কি, নীলকররা একটা অগ্রিম অ্যামাউন্ট দিয়ে দিত, যে এটি হলো অগ্রিম অ্যামাউন্ট, এবং এরই ভিত্তিতে চাষিকে চাষ করতে বলা হতো যে এই অগ্রিম অ্যামাউন্ট একবার যদি কোনো নীল চাষি নিয়ে নেয়, সে আর জীবনে পরিশোধ দিতে পারে না। আর দাদন যদি একজনের কাছ থেকে নেয়, অন্য কারো কাছ থেকে আর কোনোদিনও দাদন নিয়ে নীল চাষ করতে পারে। দ্বিতীয় পয়েন্ট, জমি মাপে কার্য। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা নীলকররা জমি মাপত, অর্থাৎ নীল চাষের জন্য বরাদ্দ দেওয়ার জন্য, তখন তারা জমি মাপে কারচুপি করতো। যদি মাপতো 2 বিঘা, তাহলে সেটাকে বলতো 1 বিঘা, কারণ কৃষকরা তো পড়াশোনা জানতো না। তো এর ফলেও কৃষকদের লস হতো। অর্থাৎ যদি 1 বিঘা প্রতি কিছু টাকা নিতে হইতো, সেখানে তারা 2 বিঘা মাইপে 1 বিঘার টাকা দিত, তাহলে লস হইতো। তাই এটা ছিল অন্যতম কারণ। তৃতীয় পয়েন্ট, চাষির লোকসান। এই যেটা বললাম, যে জমি মাপে কারচুপি, এর ফলে তাহলে তাদের পরিমাণটাও বেশি লাগতেছে। যদি 2.5 বিঘাকে 1 বিঘা বলতো, তাহলে এবার 2.5 বিঘা জমিতে শ্রম দিতে সেই পারিশ্রমিকটাও লাগতো, বীজ লাগতো, সার লাগতো, তারপর লাঙ্গল মারতে গরু লাগতো, তাই তো। তারপর যে ফসলটা হইতো, সেই ফসলের যে খরচ, তার বিক্রি করে সেই খরচের টাকাটা উঠাইতো। কিন্তু এগুলা কিছুই হতো না। যদি খরচ হইতো 10 টাকা, তাহলে তাদের বেচে উঠতো 1 টাকা, এরকম ব্যাপার। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তাহলে লোকসান হইতো। এরপরের অন্যতম কারণ অত্যাচার। নীলকররা কৃষকদের উপর প্রচুর অত্যাচার করতো। এইভাবে যখন তারা প্রথমে লোকসানের সম্মুখীন হতো, তখন তারা অনেক সময় নীল চাষ করতে না বলতো। কারণ কি, নীল চাষ করলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, সেখানে আর কোনো খাদ্য ফসল বা ভালো ফসল হতো না। কিন্তু নীলকররা তাদের আর্থিক ফায়দার জন্য খাদ্য ফসল ফলাতে দিত না, ধান গম এগুলা ফলাতে দিত না, নীল ফলাতে হতো। কারণ কি, নীল তারা রপ্তানি করবে। আর তারা যদি না করতে যেত, তাদের মারতো, পিটতো, গরু বাছুর নিয়ে যেত, বাড়ি ঘরে আগুন জ্বালা দিত, তাদের বাড়ির মহিলাদের উপর অত্যাচার করতো, এইসব অত্যাচার করতো। এরপরের পয়েন্ট, চাষির দুর্দশা। এই যে নীলকররা চাষিদের উপর অত্যাচার করতো, তাদের খাদ্য ফসল ফলাতে দিত না, তাহলে কি হলো, আস্তে আস্তে ধান উৎপাদন বন্ধ হয়ে গেলে তাদের খাদ্যের অভাব হইতো। এর ফলে দুর্ভিক্ষ দেখা দিত, মহামারী দেখা দিত, তাদের আর্থিক দিক থেকে আরও লোকসান হইতো। এইভাবে চাষির দুর্দশা বৃদ্ধি পায়। এরপরের পয়েন্ট, ন্যায় বিচারের অভাব। এই যে কৃষকরা এত অত্যাচারিত হইতো, তারা ম্যাজিস্ট্রেটদের কাছে বা প্রশাসনের কাছে তারা যখন ন্যায় বিচারের জন্য আপিল করত, তারা কোনো ন্যায় বিচার পাইতো না, উল্টা তারাই লাঞ্ছিত হইতো। এই যে এত ক্ষোভ সঞ্চারিত হওয়ার পর 1859-60 খ্রিস্টাব্দে কৃষকরা একটা বিদ্রোহ করে, যার নাম নীল বিদ্রোহ। এটা ছিল নীল বিদ্রোহের কারণ। এবার আমরা জানবো নীল বিদ্রোহের গুরুত্ব সম্পর্কে। 1859-60 খ্রিস্টাব্দে যে নীল বিদ্রোহ হয়েছিল, তার কিছু গুরুত্বও রয়েছে। প্রথম গুরুত্ব, স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই নীল বিদ্রোহ শুধু একমাত্র কৃষক বিদ্রোহ কিন্তু ছিল না। নীল বিদ্রোহ কৃষক বিদ্রোহ হিসেবে শুরু হলেও এটি আস্তে আস্তে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে রূপান্তরিত হয়। নীলকররা কৃষকদের উপর যে অত্যাচার করে, সেগুলি
আস্তে আস্তে যখন জনগণ জানতে পারে, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং কৃষকদের সহযোগিতা করতে থাকে। দ্বিতীয় পয়েন্ট, শিক্ষিত সমাজের অংশগ্রহণ। এই যে নীল বিদ্রোহ, এটি কিন্তু প্রথমে ছিল কৃষক বিদ্রোহ, কারণ নীলকররা কৃষকদের উপর অত্যাচার করেছিল। কিন্তু শিক্ষিত সমাজ কীভাবে এর জানতে পারলো? বিভিন্ন পত্র পত্রিকায় নীলকরদের অত্যাচার সম্পর্কে লেখা হয়। অমৃতবাজার পত্রিকায় নীলকরদের অত্যাচার সম্পর্কে লেখা হয়। এছাড়াও সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা, বিভিন্ন পত্র পত্রিকায় নীলকরদের অত্যাচার সম্পর্কে এবং সাধারণ কৃষকদের শোষণ সম্পর্কে লেখা হয়, যাতে যাতে সাধারণ মানুষের মনে চেতনার সঞ্চার। তৃতীয় পয়েন্ট, রাজনৈতিক চেতনা। এই যে বিভিন্ন পত্র পত্রিকায় নীল চাষের বিরুদ্ধে লেখা হয়, অর্থাৎ কৃষক শ্রেণীর শোষণের কথা লেখা হয়, তা পড়ে জনমানুষের চেতনার সঞ্চার হয় এবং মানুষ এই আন্দোলনের সাথে যোগদান করতে। নীল বিদ্রোহের অন্যতম গুরুত্ব হলো হিন্দু ও মুসলিম ঐক্য। এই বিদ্রোহে হিন্দু এবং মুসলিম বিনা জাতপাতের ভেদভাবে তারা আন্দোলনে অংশগ্রহণ করে। নীল বিদ্রোহের সবথেকে গুরুত্বপূর্ণ একটি গুরুত্ব হলো গান্ধীজির অংশগ্রহণ। নীল বিদ্রোহ তো অষ্টাদশ শতাব্দীতেই শুরু হয়ে গেছিল, কিন্তু গান্ধীজি 1917 সালে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে তার রাজনীতিতে অভিষেক ঘটান। এই আন্দোলনের মাধ্যমে গান্ধীজি মহাত্মা রূপে পরিচিত হন এবং গান্ধীজিকে বাপু উপাধি দেওয়া হয়। চম্পারণের নীল সত্যাগ্রহের মাধ্যমে তিনি রাজনীতিতে তার ছাপ ছাড়তে পারেন। এই নীল বিদ্রোহের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ সঞ্চারিত হয়। এবার আমরা জানি নীল বিদ্রোহের নেতা সম্পর্কে। নীল বিদ্রোহের নেতাদের মধ্যে অন্যতম হলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস, নদিয়ার বাইরের অন্যতম নেতা হলেন মহেশ বন্দ্যোপাধ্যায়, খুলনার মোল্লা, মালদার রফিক মণ্ডল, এছাড়াও বৈদ্যনাথ সর্দার, বিশ্বনাথ সর্দার প্রমুখ নেতা ছিলেন। রানাঘাটের জমিদার শ্রী গোপাল চৌধুরী, চণ্ডীপুরের জমিদার শ্রী হরি রায় প্রমুখের নাম উল্লেখযোগ্য। আরও কিছু নেতা রয়েছে। তো এই ছিল নীল বিদ্রোহ সম্পর্কে কিছু তথ্য। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই। আশা করি আলোচনাটি তোমরা বুঝে গিয়েছো। আলোচনাটি ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে লিখে দেবে, আমি উত্তর দিয়ে দেব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।